আচ্ছা আমরা গতদিন হচ্ছে একটা ম্যাথ করাচ্ছিলাম, ওইটা হলো হাফ ডান হয়েছে, পুরোপুরি হয়নি। তো আমরা ওইটা আজকে কমপ্লিট করি। একটু একটা মনে হয় করিয়ে দিয়েছিলাম, একটা পার্ট মানে ক করিয়ে দিয়েছিলাম, কিন্তু খ মনে হয় করা হয়নি, তাই না? একটু রেসপন্স করো তোমরা। জি ম্যাম, করানো। হ্যাঁ, খ করানো হয়নি, তো খটাই হচ্ছে আমরা করাবো। বের করো তোমরা। হচ্ছে পেজ এটা ছিল হলো 36 নাম্বার পেজ, আর এই ম্যাথটা হচ্ছে 9.27। 9.27 আমার সাথে সাথে তোমরা করার চেষ্টা করো। এখানে একটা প্রোগ্রেসিভ ওয়েভ বা অগ্রগামী তরঙ্গ দেওয়া আছে, এসের এরকমই ছিল, একটা অগ্রগামী তরঙ্গ দেওয়া ছিল, আর এর একটা ইকুয়েশন দেওয়া ছিল অগ্রগামী তরঙ্গের, সেটা হচ্ছে y equal to y equal to 0.1 sin। একটু বলো তো সামি আমাকে, সামি বের করেছো? সামি বা অভি বের করেছো? বের করলে একটু বলো। রোহান একটুখানি বলো তো, অন্য কেউ করতে পারবো। 200 pi t minus Ma'am, 20 pi by 17x. সরি বাবা বুঝি নাই। 20 pi, আচ্ছা 20 pi divided by 7 into x. হ্যাঁ 17 into আচ্ছা x। এখন দেখো এটা কি দেখা যাচ্ছে নাকি? মাহের আমাকে বলো তো, দেখা যাচ্ছে নাকি? 0.1 sin 200 pi t minus 20 pi divided by 17 into x। তোমরা বইটা নিয়ে নাও। আচ্ছা এখন বলছি কি, এটা কি করছে, বিস্তার এবং কম্পাঙ্ক দ্বিগুণ, এবং একই মাধ্যমে বিপরীত থেকে যে তরঙ্গ আসবে তার সমীকরণটা কি রকম হবে? এটা হচ্ছে বাম থেকে ডানের দিকে যাচ্ছে, আর 0.1 sin into 200 হ্যাঁ পাই টি into 200 pi t plus 20 pi by 17 into x. না না না, এখানে আরেকটু কিছু কারেকশন আছে, তো শুধু যে বিপরীত দিক থেকে আসবে সেটা না, এখানে আরেকটু কারেকশন হচ্ছে যে এর বিস্তার এবং কম্পাঙ্ক দ্বিগুণ হবে, বিস্তারও দ্বিগুণ হবে আর হচ্ছে কম্পাঙ্ক দ্বিগুণ হবে। তো বিস্তার যদি দ্বিগুণ হয় তাহলে বিস্তার আগে কত ছিল? বিস্তার এটাকে আমরা আর এ দিতে পারি, এ দিব না, আমরা কি লিখবো, এটাকে এ প্রাইম দিব বিস্তার। এটা হলো পরিবর্তিত বিস্তার, আগে যা ছিল তার বিস্তার কত 0.1। এখন হচ্ছে বলেছে যে বিস্তার যদি দ্বিগুণ হয় আর কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়, তাহলে বিস্তার আগে কত ছিল? এই কলটা ছিল হচ্ছে আমাদের 0.1 মিটার, আর এখন যদি দ্বিগুণ হয়ে যায় তখন কি হয়ে যাবে? 2 into 0.1 মিটার, তার মানে হচ্ছে 0.2 মিটার। ঠিক আছে, এখন তারপরে দেখো তাহলে যদি কম্পাঙ্ক দ্বিগুণ করে ফেলা হয়, তাহলে কম্পাঙ্ক f প্রাইম ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 into 200। কম্পাঙ্ক কি 200 হার্টজ ছিল? 200 হার্টজ ছিল, তাই না? নাকি 100 ছিল বলো তো? আগের কম্পাঙ্ক আমরা গত ক্লাসে দেখেছিলাম। আচ্ছা গত ক্লাসে তো আমরা কম্পাঙ্ক বের করি নাই, তাই না? বা বিস্তার বের করি নাই, তাহলে আমাদের সবই আসলে বের করতে হবে কম্পেয়ার করে, এইভাবে করলে হবে না। যেহেতু আগের ম্যাথটাতে আমাদের কি ছিল, শুধুমাত্র দশা পার্থক্য এবং পদ পার্থক্য বের করা ছিল। তাহলে আমরা যেটা করি যে আগে অ্যাকচুয়ালি যে ওয়েভটা দেওয়া আছে তার বিস্তার এবং কম্পাঙ্ক বের করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কতটুকু চেঞ্জ হয়েছে। আচ্ছা দেখো, এটার সাথে যদি আমরা y a sin 2 pi f t minus twice pi by lambda into x, এই ওয়েভ ইকুয়েশনটাকে যদি কম্পেয়ার করি, x এটা হলো 1 নং সমীকরণ আর এটা যাচ্ছে হচ্ছে 2 নং সমীকরণ, এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে বিস্তার আমরা কত পাবো? আমরা বিস্তার পাবো হচ্ছে a equal to আচ্ছা বিস্তার a equal to আমরা পাবো হচ্ছে 0.1 মিটার। এখন যদি বিস্তার আমরা চেঞ্জ করে দ্বিগুণ করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে বিস্তার কত হয়ে যাবে?
পরিবর্তিত বিস্তার, অর্থাৎ দ্বিগুণ করার পরে বিস্তার কত হয়ে যাবে? a প্রাইম ইকুয়াল টু, ম্যাডাম ওটা ওইভাবে কিভাবে ওটা কিভাবে করছেন? হ্যাঁ আচ্ছা ম্যাডাম y is equal to a sin 2 pi ft minus 2 pi by lambda x কিভাবে করছেন? হ্যাঁ, এটা তো হচ্ছে আমি যখন তোমাদেরকে প্রোগ্রেসিভ দেখিয়েছিলাম, মানে অগ্রগামী তরঙ্গ, তখন তার তিনটা সমীকরণ দেখিয়েছিলাম রোহান। সেটা হলো আমরা একটা বের করেছিলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ এরকম যে y equal to a sin omega t minus twice pi by lambda into x। এটা তোমরা এটা তাই না? প্রথমত তোমরা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণার সরণের সমীকরণ তোমরা হচ্ছে বা স্পন্দন গতি সম্পন্ন কোন কণার সরণের সমীকরণ তোমরা y equal to কি জানো? a sin omega t। এটুকু জানো না তোমরা? পর্যাবৃত্ত গতিতে স্যার পড়াচ্ছে ওইখান থেকে। এই সমীকরণটা হচ্ছে যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন বা স্বচ্ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার সরণের সমীকরণ হচ্ছে এটা। এখন অগ্রগামী তরঙ্গের বেলায় ম্যাম y দ্বারা কি সরণ বোঝায়? হ্যাঁ, সরণ বোঝাচ্ছে। কার সরণ? কণার সরণ। এটা অনেকবার বলেছি যে কণার সরণ, এই যে কণা এখান থেকে কি হচ্ছে? স্পন্দিত হচ্ছে, তার সাম্য অবস্থান থেকে উপরে নিচে স্পন্দিত হচ্ছে। তো কণার সরণ হচ্ছে y, আর এক্সটা কি? এক্সটা হচ্ছে একটা কণা থেকে আরেকটা কণার দূরত্ব বা হচ্ছে এই তরঙ্গের দূরত্ব। তরঙ্গ যেখান থেকে তৈরি হয়, এই আমি যদি এইটুকুন ধরি, এটাও আমার x, আবার আরেকটু সামনে নিলে x, এরকম টাইপের আর কি। সবগুলাই x, আসলে x তো একটা কমন সংখ্যা, এমনি একটু ধরলাম আমরা। এই x এর মান বিভিন্ন হতে পারে। যেমন যখন ওয়েভটা এখানে থাকবে তখন x কে আমরা কি ধরতে পারি? x ইকুয়াল টু হচ্ছে λ/2 ধরতে পারি, কারণ যেহেতু এখানে এইটুকুন পর্যন্ত হচ্ছে আমাদের ওয়েভলেন্থ বা ল্যামডা। তাহলে এখান থেকে এ পর্যন্ত এখানে কি x এর ভ্যালুটা কত হবে? λ/2 হয়ে যাবে। আবার এখান থেকে এ পর্যন্ত x এর ভ্যালুটা কি হচ্ছে? ল্যামডা হয়ে যাচ্ছে। এরকম করে করে এই x টা হচ্ছে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে তরঙ্গ যে দূরত্বটা অতিক্রম করে সেটা হলো x। আর সরণ কোনটা? ধরো এখানে একটা কণা আছে, হ্যাঁ, এই কণাটা এখন এই যদি এই অবস্থানে যদি থাকে, আস্তে আস্তে এখন নিচের দিকে নামতে থাকছে আর কি। আচ্ছা, এখন দেখো এবার এই কণাটা, হ্যাঁ, এটার এই যে সরণটা, এটাই হচ্ছে y আসলে। হ্যাঁ, এটাও হচ্ছে y, এটা হচ্ছে এই কণার জন্য y, এটা হচ্ছে এই কণার জন্য y। আবার এখানে একটা যদি কণা থাকে তাহলে এর জন্য y হচ্ছে এটা। তো এইগুলা আর কি, প্রত্যেকটা কণার সরণের সরণ হচ্ছে y। আর x কি? x হচ্ছে তো দেখালামই যে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটা হলো x। তো ম্যাক্সিমাম সরণটাকে আমরা কি বলি? বিস্তার বলি। তাহলে এখানে y ইকুয়াল টু, এটা হলো বিস্তার। হ্যাঁ, আবার দেখো এটাও বিস্তার। যে কোনো দিকে একটা কণা যখন স্পন্দিত হয় তখন সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে তাকেই আমরা কি বলি? তার বিস্তার বলি। তো ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে কণার জন্য সরণ হচ্ছে y, আর আমরা কণার সরণের সমীকরণই হচ্ছে বের করি। তাহলে এখানে দেখো পর্যাবৃত্ত গতি সম্পন্ন স্পন্দন গতি বা হচ্ছে স্বচ্ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার সরণের সমীকরণ আমরা কি জানি? y ইকুয়াল টু, তোমরা ব্যবকলনিক সমীকরণ পড়েছো, তারপরে ওটা একটা প্রুফ পড়েছো। আচ্ছা, এখন তাহলে দেখো যে এখানে y ইকুয়াল টু, এখানে y ইকুয়াল টু a sin omega t। এখন অগ্রগামী তরঙ্গের সমীকরণের মধ্যে একটু দশা পার্থক্য আছে, কারণ অগ্রগামী তরঙ্গ কি হয়? যে সামনের দিকে এগিয়ে যায়। এটাও বলেছিলাম তোমাদেরকে যে a sin omega t minus twice pi by lambda into x, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন এটাকে আমরা একবার ওমেগা কি কৌণিক কম্পাঙ্ক দিয়ে করিয়েছি, আবার কৌণিক কম্পাঙ্ক দিয়ে, আবার শুধু কম্পাঙ্ক দিয়ে, আবার লিনিয়ার ভেলোসিটি মানে শব্দের যে রৈখিক বেগটা সেটা দিয়েও একটা দেখিয়েছিলাম। তো যে কোনো সময় তোমার যে কোনোটা দিয়ে কম্পেয়ার করা লাগতে পারে। যেমন এখানে লিখেছি y equal to a sin omega t minus twice pi by lambda into x। এখন আবার y equal to হয়ে যাবে হচ্ছে a sin omega equal to, আমরা কি জানি বলো? ওমেগা ইকুয়াল টু জানি হচ্ছে 2 পাই ft, f না 2 পাই f, তাই না? তাহলে এখানে হয়ে যাচ্ছে কি 2 পাই f, আর ওমেগার বদলে 2 পাই f লিখলাম, আর t যেটা আছে সেটাই থাকবে মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x। রোহান বুঝতে পেরেছো এবার? আচ্ছা, এটা হলো কৌণিক কম্পাঙ্ক দিয়ে, আর এটা হলো শুধু কম্পাঙ্ক দিয়ে। আর হচ্ছে ভেলোসিটি দিয়ে একটা হয়, সেটা হচ্ছে কি a sin। সেটা কিভাবে আসে?
আবার দেখাচ্ছি তোমাদেরকে টুয়াইস পাই এফ ইকুয়াল টু আমরা কি জানি ভি বাই ল্যামডা, ভি বাই ল্যামডা মাইনাস হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু এক্স। এখন দেখো এখানে টুয়াইস পাই বাই ল্যামডা আছে, এখানেও টুয়াইস পাই বাই ল্যামডা আছে, আমরা কি করতে পারি টুয়াইস পাই বাই ল্যামডা কমন নিয়ে নিতে পারি। তখন কি হবে সমীকরণটা এ sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিপি মাইনাস এক্স কি আছে এখানে, হ্যাঁ আমরা f এর ভ্যালু বসিয়েছি কিন্তু t থেকে যাবে vt মাইনাস x এই। তো তোমার যখন যেটা প্রয়োজন হবে তোমাকে সেটা দিয়েই করতে হবে, যেটা তোমার ইজি হয়। তো আমি বলেছিলাম যে এতগুলো তোমাকে তিনটাই শিখে রাখতে হবে, y = a sin omega t minus cos π বাই lambda। তিনটাই যদি শিখে রাখো তাহলে এই যে কম্পেয়ার করে আমরা বিস্তার বের করছি, কম্পাঙ্ক বের করছি বা তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, শব্দের বেগ বের করছি, অনেক কিছুই করা যায়। তো যখন সবসময় যে ইকুয়েশন এই ফরম্যাটে দেওয়া থাকবে তা না, এক এক সময় এক এক ভাবে দেওয়া থাকবে। তো তোমাকে যেটা করতে হবে এক এক সময় এক এক ফর্মুলা ইউজ করতে হতে পারে। আচ্ছা এক এক সময় এক এক ফর্মুলা ইউজ করলে হচ্ছে তোমার ম্যাথটা ইজি হবে। তবে সবচাইতে সহজ হয় ম্যাথটা যদি তোমরা এই ফর্মুলা ইউজ করো। সেই ক্ষেত্রে যদি এরকম হতো যে এখানে সাইনের পরে কোনো কিছু আছে, মানে কোনো সংখ্যা হতে পারে 2 পাই আছে বা হলো 10 আছে, কোনো কিছু যদি থাকে তাহলে আমরা সেটাকে কি করতে পারি মাল্টিপ্লাই করে ভেতরে নিয়ে যেতে পারি। হ্যাঁ, পরে আমরা এই ফর্মুলা দিয়েও কিন্তু কম্পেয়ার করতে পারি। তবে যতগুলি ফর্মুলা আছে তার মধ্যে এইটা দিয়ে কম্পেয়ার করলে তোমার সবচাইতে ম্যাথটা ইজিলি সলভ করা যায়। আচ্ছা আশা করছি ক্লিয়ার হয়েছে, না হয় আবার কোশ্চেন করতে পারো। কিন্তু ওয়েভ হচ্ছে তোমাদের ক্লিয়ার হতেই হবে, এর কোনো বিকল্পই নাই। ওয়েভ ভেক্টর এগুলোতে গ্যাপ থেকে যে গেলে পরবর্তীতে সমস্যায় পড়বে যদি পড়াশোনা ভালো করে করতে যাও। আর কোনো রকমের সার্টিফিকেট জমা যদি হয়ে যায় তাহলে তো হলোই। অনেকে এরকম করে পড়াশোনা কিন্তু ঠিকমতো করে না, ইন্টারমিডিয়েটে অনেক গ্যাপ থেকে গেলে পরে অনার্স লেভেলে গিয়ে সমস্যা হয়, অনেক সমস্যা হয়। তখন দেখা যায় তোমরা সবাই চাও যে একটা ভালো সিজিপিএ হোক, ভালো রেজাল্ট হোক, কিন্তু ওই যে গ্যাপ থেকে গেলে সেটা হয় অনেক বেশি পরিশ্রম করতে হয়। আচ্ছা যাই হোক, এখন দেখো আমরা তাহলে বিস্তার কত বের করলাম এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে সাইন আছে, এখানে সাইন আছে, সাইনের আগে এখানে এ আছে আর সাইনের আগে আছে এখানে কি 0.1। তাহলে আরেকটা বলি যে এই রাশিগুলো এখানে এসআই ইউনিটে দেওয়া আছে, মেনশন করা আছে। হ্যাঁ মেনশন করা আছে যে এসআই ইউনিটে দেওয়া আছে। এসআই ইউনিট মানে টি সেকেন্ডে, আর হচ্ছে এক্স হচ্ছে মিটারে দেওয়া আছে, ওয়াই অবশ্য মিলিমিটার এককে দেওয়া আছে। আচ্ছা ওয়াই যদি মিলিমিটার এককে দেওয়া থাকে, সরি তাহলে হচ্ছে বিস্তারও আমাদের মিলিমিটারই হয়ে যাবে। এখানে শুধুমাত্র এক্সটা হচ্ছে মিটার ইউনিটে, টি আর ওয়াই হচ্ছে পুরোটাই কি কোন ইউনিটে, মিলিমিটার ইউনিটে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের যা যা আসবে এ থেকে শুরু করে এগুলো সবই হচ্ছে মোটামুটি মিলিমিটারেই আসবে। আচ্ছা মিলিমিটারে যদি আসে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি হবে বলো? 10 টু দি পাওয়ার ইনভার্স 3 দিয়ে গুণ করুন। বলো তো 0.1 কি হয়ে যাবে? 0.0001 0.1 into 10 to the power minus 3 মিটার, তাই না? ইউনিটটা একটু তোমরা দেখো। আচ্ছা এই ইকুয়াল টু হচ্ছে 0.1 মিলিমিটার, তাহলে সেই ক্ষেত্রে কত হবে 0.1 into 10 to the power ইনভার্স 3 মিটার। 3 মিটার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন যদি বিস্তার দ্বিগুণ করি আমরা, a prime equal to তখন কত হয়ে যাবে 2 into 0.2 into 10 to the power 1 into 10 to the power minus 3 মিটার। আচ্ছা এখন আমরা কি বের করতে পারি? কম্পাঙ্ক বের করতে পারি। কম্পাঙ্ক যদি বের করি, কম্পাঙ্কের ফর্মুলা কি 2 পাই ft, এটার সাথে হচ্ছে কম্পেয়ার করতে পারি। 2 পাই f ইকুয়াল টু হচ্ছে থাকবে আমাদের কতটুকু 200 পাই। তাহলে পাই পাই যদি কাটা যায় তারপরে 2 এর সাথে এখানে কত হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে। দেখো তো বইতে কম্পাঙ্ক কত দেওয়া আছে 100 হার্টজ দেওয়া আছে, তাই না? 100 হার্টজ। এখন দেখো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কোন পার্টটার সাথে কম্পেয়ার করব বলো? এখানে দেখো 200
20 পাই আর হচ্ছে 17x। তাহলে এখান থেকে আমরা 20 পাই ডিভাইডেড বাই 17x আর এখানে আছে কি টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু x। তাহলে এই অংশটুকুনের সাথে আমরা এটাকে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। এখন এটার সাথে যদি এটা কম্পেয়ার করি আমরা এখান থেকে কি পাবো, তরঙ্গ দৈর্ঘ্য পাবো। আর কম্পাঙ্ক এখানে যদি আমরা দ্বিগুণ করে ফেলি, যেহেতু কম্পাঙ্ক দ্বিগুণ করতে বলছে, তাহলে ল্যামডা প্রাইম ইকুয়াল টু আমাদের কত হবে 200, 2 ইনটু 100, তাহলে কত হয়ে যাচ্ছে 200 হার্টজ হয়ে যাচ্ছে। এটা হলো পরিবর্তিত কম্পাঙ্ক। এখন আসলে তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় আমাদের অ্যাকচুয়াল তরঙ্গ দৈর্ঘ্য কত আসে আমরা দেখি। তরঙ্গ দৈর্ঘ্য আসে হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 20 পাই বাই হলো 17। তাহলে পাই বাই কাটা গেল 2। ম্যাম লাস্টে কি লিখছেন? কোনটা? f ইকুয়াল টু আমাদের কত আসছে 100 হার্টজ আসছে। এটাকে যদি দ্বিগুণ করে দেই তাহলে কত হবে? জি ম্যাম 200। 200 হয়ে যাবে, 200 হার্টজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে যদি বের করি তাহলে কত হয়, 1 বাই ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে 10 বাই 17 হচ্ছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হয়, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1.5 হয়। আচ্ছা 1.5 মিটার, সরি 1.7 মিটার। এখন দেখো যদি কম্পাঙ্ক আর কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। তরঙ্গ যেহেতু একই মাধ্যমে আছে তাহলে শব্দের বেগ কিন্তু চেঞ্জ হবে না। সাধারণত 3টা ভেরিয়েবল যদি থাকে তার মধ্যে একটা ফিক্স থাকে আর বাকি দুইটাই চেঞ্জ হচ্ছে আমাদের। তো যেহেতু একই মাধ্যমে আছে তাহলে আমাদের কি চেঞ্জ হবে না, শব্দের বেগ চেঞ্জ হবে না, কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে যেহেতু তার মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে। এখন আমরা পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা প্রাইম ইকুয়াল টু কি জানি, ল্যামডা ইকুয়াল টু কি v বাই f প্রাইম লিখতে পারি আমরা, পারি নাকি পারি না বলো? ম্যাডাম এটা কোন সূত্র থেকে আনছেন? হ্যাঁ কোনটা? যে ল্যামডা, ম্যাডাম এখন যেটা করতেছেন ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু, হ্যাঁ ল্যামডা প্রাইম ইকুয়াল টু কি হবে, আমরা বলেছি যে আমাদের ভেরিয়েবল এখানে কি কি বলো, বেগ, কম্পাঙ্ক আর কি তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটাই তো ভেরিয়েবল, তাই না? তো এই তিনটার ক্ষেত্রে আমরা কি আসলে কখনো এরকম কি ল আছে একসাথে হচ্ছে তিনটাকেই করা যায় চলক হিসেবে, নাকি হচ্ছে আমাদের একটা সাপেক্ষে আরেকটাকে আমরা বের করতে পারি, একটা কনস্ট্যান্ট রাখতে হয়, একটা কনস্ট্যান্ট রাখতে হবে, একটা কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে আরেকটা একটা সাপেক্ষে আমরা আরেকটা, কারণ যে কোনো কিছু দুটো চেঞ্জই আমরা হচ্ছে প্রকৃতিতে একসাথে বের করতে পারি না। মানে অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা চেঞ্জই আমরা কি করতে পারি না, একই সাথে এট এ টাইম বের করতে পারি না। তো সেই কারণে হচ্ছে, আর মাধ্যম যেহেতু এখানে একই আছে তার মানে আমাদেরকে কি করতে হবে, শব্দের মাধ্যম এক যদি থাকে তাহলে শব্দের বেগ কখনো চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবে। মাধ্যম যদি একই থাকে, এক থাকে, তাহলে শব্দের বেগ কখনো কি হবে না, চেঞ্জ হবে না। যেমন বায়ু মাধ্যম, পানি মাধ্যম, পানিতে যখন তুমি নিয়ে যাবে তখন আবার শব্দের বেগ চেঞ্জ হচ্ছে, কিন্তু যতক্ষণ বায়ু মাধ্যমে থাকবে বা তখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। পানি মাধ্যমে তুমি কম্পাঙ্ক চেঞ্জ করো, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করো, শব্দের বেগ চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত সে, তাহলে শব্দের বেগ কার উপর ডিপেন্ড করছে, মাধ্যমের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে শব্দের বেগ যেহেতু ফিক্স আর কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে। তাহলে কম্পাঙ্ক যখন দ্বিগুণ হয়ে যাবে, শব্দের বেগ ফিক্সড আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কত হবে আমরা সেটাই বের করব। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু আমরা কি জানি, v বাই f জানি। তো v যেহেতু আমাদের ফিক্স তাহলে v ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি, f প্রাইম লিখতে পারি। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? ঠিক আছে, ওই যে v ইজ ইকুয়াল টু f ইনটু ল্যামডা ওই সূত্র থেকে। দেখো আগে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল, 1.7 মিটার, হ্যাঁ, আর এখন কত হয়ে যাবে বলো? এখন তাহলে ল্যামডা প্রাইম ইকুয়াল টু আবার v ইকুয়াল টু আমরা কি জানি, f ল্যামডা, আর নিচে থাকবে আবার f প্রাইম। তো এখন দেখো তো আমার সাথে একসাথে বের করো তরঙ্গ দৈর্ঘ্য কত হয়। আমি উপরের অংশগুলো মুছে ফেললাম। এই তরঙ্গ দৈর্ঘ্যটা কত বের করেছো, যে ওয়েভ দেওয়া আছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.7 মিটার। এটুকু তো কমপ্লিট হয়েছে তোমাদের, উঠানো, তাহলে আমি একটু মুছে ফেলছি।
এখন আমরা পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, সেটা কি ল্যামডা প্রাইম ইকুয়াল টু ভি বাই এফ প্রাইম, আবার ভি ইকুয়াল টু আমরা কি জানি এফ ল্যামডা জানি। এখন ভি ইকুয়াল টু এফ ল্যামডা করার কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে শব্দের বেগ কত সেটা জানি না, এই জন্য কিন্তু আমরা আগের কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য জানি। তাহলে আমরা এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য আমাদের পাওয়া যাবে। তাহলে কম্পাঙ্ক কত ছিল? 100 ছিল, ইনটু তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? 1.7, আর পরিবর্তিত কম্পাঙ্ক ছিল হচ্ছে 200। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হয়? চেঞ্জ যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি হয় বলো? এখান থেকে বের করতে দেখি কত হয়। 100 ইনটু 1.7 ইনটু ডিভাইডেড বাই 200। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে? ম্যাম 0.85। কত আসছে? 0.85। আচ্ছা 0.85 মিটার। তোমরা আমাকে কিন্তু একটা কোশ্চেন করো নাই, সে কোশ্চেনটা কি বলো তো? আমরা এখানে বলেছিলাম যে y ইকুয়াল টু মিলিমিটার, আর হচ্ছে x ইকুয়াল টু মিটার, t ইকুয়াল টু হলো সেকেন্ড। তো দেখো বিস্তার আমরা মিলিমিটারে বের করেছি, কিন্তু সবগুলা মানে বিস্তার যেটা সরাসরি বের করেছি সেটা মিলিমিটারে হয়ে গেছে। আর আচ্ছা আমি তোমাদেরকে এই কোশ্চেনটা করি। ধরো আমরা বলেছি যে y হচ্ছে মিলিমিটারে আর x হচ্ছে হলো মিটারে। তো এখানে এই যে আমরা বের করলাম সেটা সরাসরি মিলিমিটার ইউনিটে আসলো, কিন্তু এই যে f বের করলাম সেটা হার্জ। হার্জ মানে কি? কোন ইউনিটে আসতেছে? সরাসরি এসআই ইউনিটে আসতেছে। আবার হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম এটাও সরাসরি কি এসআই ইউনিটে, অর্থাৎ মিলিমিটারে না এসে মিটারে এসছে। কেন বলো? অভি বলো, মারওয়ান বলো। ম্যাম সব তো এসআই একই করতেছে, এই জন্য ম্যাম ডাইরেক্ট মিটারেই আসছে। বুঝি নাই সরস। হ্যাঁ ম্যাম যেহেতু এসআই একই করতেছে এই জন্য ডিরেক্টলি ম্যাম মিটারেই আসছে। না, আমি তো সব এসআই এককে করি নাই। y করেছি মিলিমিটারে, x করেছি হচ্ছে এসআই এর। ভালো এবার দুটা ডিফারেন্ট ইউনিট তো, y হচ্ছে মিলিমিটারে, x হচ্ছে মিটারে। তাহলে এই যে ওয়েভলেন্থ কম্পাঙ্ক এই দুটো মিটারে আসলো, এসআই ইউনিটে আসলো, এই কেন মিলিমিটারে আসলো? কে आंसर ম্যাম বিস্তার আমরা মিটারে নিছি এই কারণে। মিটারে অন্যগুলাকে নিয়ে নাই কেন? অন্যগুলো সরাসরি আসলো কেন? এটাই তো বলছি, এটা সরাসরি মিলিমিটার ইউনিটে আসলো, বাকিগুলো আসলো না কেন? যে কেউ বলো, দেখি রোহান বলো। অভি? মানে আমার কনফিউশন আছে, আমি এটা বুঝিনি। আচ্ছা শোনো, তোমাদেরকে বলেছিলাম ওয়াইটা কার কার বেলায় কাজ করছে? ওয়াই সরণ কার জন্য? সরণ সরণ ওয়াই কার জন্য? সরণ। কোনার জন্য তরঙ্গ। এখানে এখানে হচ্ছে দুইটা জিনিস, বারবার তোমরা কনফিউজড হয়ে না। একটা হচ্ছে যে কণার সরণ, আর আরেকটা হচ্ছে কার অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব। তো বিস্তার যে আমরা বের করি, বিস্তার হচ্ছে কণার ম্যাক্সিমাম সরণকে বিস্তার বলে। কথা বুঝতে পেরেছো? তো কণা এখানে ওয়াই কার জন্য দেয়া আছে? কণার জন্য দেয়া আছে। তো কণার জন্য কি কোন ইউনিটে দেওয়া আছে? মিলিমিটার ইউনিটে দেওয়া আছে। আর বলছে কি এক্সটা কোন ইউনিটে দেওয়া আছে? মিটার ইউনিটে দেওয়া আছে। এক্স যেহেতু মিটার ইউনিটে দেওয়া আছে, এই যে আমরা কম্পাঙ্ক বের করলাম, তারপর তরঙ্গ বের করলাম, এগুলো কিন্তু কণার জন্য না, এগুলো কার জন্য? তরঙ্গের জন্য। তরঙ্গের জন্য। এই কারণে এই যে এক্স যদি বের করি সেটাও সরাসরি মিটার ইউনিটে আসবে, কম্পাঙ্ক বের করলেও মিটার ইউনিটে আসবে, তরঙ্গ দৈর্ঘ্য বের করলেও মিটার ইউনিটে আসবে, তারপরে শব্দের বেগ বের করলেও কি আসবে? মিটার ইউনিটে আসবে। কিন্তু আমরা যেটা বিস্তার বের করেছি সেটা হচ্ছে কার সরণ? সেটা হচ্ছে কণার সরণ, সে কারণে সেটাই শুধু কি আসছে? মিলিমিটারে আসছে। আর এটা তোমাদেরকে কনফিউজ করার জন্যই করেছে, আর এটা হুট করে তোমাদের মাথায় আসবে না। তোমরা যেটা করবা, হয় সবগুলো মিলিমিটার করে ফেলবা। যখন তোমাকে এক্স বের করতে বলে, আসলে এক্স বের করার তো আমাদের কোনো অপশন নাই। আমাদের কখনো বলে না তোমাকে যে অতিক্রান্ত দূরত্ব বের করো, এটা বলবে না। এক্স বের করা সাধারণত বলে না। তাহলে তোমাকে কম্পাঙ্ক বের করতে বলে, তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের বেগ, এগুলা যা যা বের করতে বলে সবগুলো হচ্ছে কার জন্য? সেটা হচ্ছে তরঙ্গের জন্য। আর বিস্তার যেটা বা ওয়াই যেটা বের করতে হয় সেটা কার জন্য?
সেটা হচ্ছে কণার জন্য। তাহলে কণার ইউনিটগুলো এখানে কি বলেছে, কণা রিলেটেড ইউনিটগুলো হচ্ছে কণার গতি রিলেটেড যে ইউনিটগুলো সেটা হচ্ছে মিলিমিটারে, কিন্তু তরঙ্গ রিলেটেড যে ইউনিটগুলো সেগুলো সবগুলাই কিসে আছে, সেগুলো সবই হচ্ছে এসআই ইউনিটে অর্থাৎ মিটার ইউনিটে আছে। অভি এবার বুঝতে পেরেছো বাবা? জিমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত বের করলাম, 0.85 মিটার বের করে ফেলছি। এখন আমরা এই ওয়েভটাকে কি করতে পারি, নতুন করে হচ্ছে রিমেক করতে পারি, কারণ এই ওয়েভটা কোথায় গেছিল, বাম থেকে ডানে গেছে, এখন ডান থেকে বামে আসবে। হ্যাঁ, যে ওয়েভ এখানে যেমন মাইনাস ছিল ওটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো নতুন করে যে ওয়েভটা হবে তার আমরা কি জানি, তার কম্পাঙ্কও জানি, তার বিস্তারও জানি, তার তরঙ্গ দৈর্ঘ্যও জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি দেখি না, এগুলো যদি তোমরা নোট ডাউন করে ফেলো তাহলে আমি এগুলো মুছে ফেলছি। তাহলে নতুন যে ওয়েভটা এখানে ক্রিয়েট হলো বা নতুন যে ওয়েভটা আসলো প্রতিফলিত হয়ে, তার ওয়েভ ইকুয়েশন তাহলে কি হবে বলো তো, y প্রাইম। এটাকে আর আমরা তো y দিতে পারি না, কি করতে হবে আমাদেরকে, এটাকে y প্রাইম দিতে হবে, y প্রাইম দিতে হবে এখানে। এখন দেখো এটাকে আমরা যদি আসলে মিলিমিটারে রাখলেই হতো, আমাদের মিটারে রাখার প্রয়োজন নাই। কেন মিটারে রাখার প্রয়োজন নাই বলি, আমরা যদিও বের করে ফেলেছি, কারণ হলো আমাকে এই ইকুয়েশনের সাথে হচ্ছে মিলিয়ে নতুন ইকুয়েশনটা তৈরি করতে হবে। তো এই ইকুয়েশনে এটা কিসে আছে, 0.1টা হচ্ছে মিলিমিটারে আছে। তো তুমি এখানে যদি এটাকে মিটারে নিয়ে যাও তাহলে কিন্তু হবে না, কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে মিলিমিটারে যদি বসাতে যাই তাহলে আমাদের কত ছিল, 0.1 ছিল, এটা হয়ে যাবে কত, 0.2। তো মিলিমিটারে আসলে রাখার প্রয়োজন নাই। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 0. মিটারে রাখার প্রয়োজন নাই, 0.2 ছিল হলো 0.1 দ্বিগুণ হয়ে গেল। তাহলে মানে কম্পেয়ারটা ইজি করতে হবে তোমাকে। আচ্ছা, দ্বিগুণ হয়ে গেলে এটা হয়ে যাবে, আচ্ছা কেন ম্যাম, আমরা তো মিটারে রেখেও করতে পারি। মিটার রেখে করতে পারি, কিন্তু ওরা যে মেইন ইউনিট মেইন কি বলে, প্রথমে তোমাকে যে ওয়েভ ইকুয়েশন দিয়েছে সেটাতে তো এটা কোন ইউনিটে রেখেছে, মিলিমিটার ইউনিটে রেখেছে না, অর্থাৎ ওয়াই তো মিলিমিটার ইউনিটে রেখেছে। তোমাকে তো কিছু চেঞ্জ করতে বলে না, তোমাকে জাস্ট বলেছে যে একটা আরেকটা ওয়েভ কোথা থেকে আসবে, বিপরীত দিক থেকে ফিরে আসবে। যখন বিপরীত দিকে ফিরে আসবে তাহলে আমরা কি চেঞ্জ করব, আসলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর কম্পাঙ্ক যা ছিল সেটা কতটা, কম্পাঙ্ক ডাবল হয়ে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, বিস্তার ডাবল হয়ে যাচ্ছে। শুধুমাত্র কি চেঞ্জ করতে বলেছে, বিস্তার কি দ্বিগুণ হয়ে যাবে আর কম্পাঙ্ক কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। এইটুকুন চেঞ্জই তোমাকে করতে বলেছে, আর এটা কোত্থেকে আসবে, বিপরীত দিক থেকে আসবে। তাহলে একই রকম ভাবে ইকুয়েশনটা রাখতে হবে, শুধু তুমি কম্পাঙ্ক চেঞ্জ করবা, বিস্তার চেঞ্জ করবা, অটোমেটিকলি তোমার তরঙ্গ দৈর্ঘ্যও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা অনেকগুলো অপশন তোমাদেরকে করে করে দেখাচ্ছি, আবার কতটুকু নিতে হবে সেটাও বলে দিচ্ছি। যে এখন যদি তুমি এখানে ইনটু 10⁻³ দেখো, তাহলে কি হচ্ছে, এই ইকুয়েশনের সাথে তোমার কিন্তু মিলছে না। আমরা যে ওদের মেইন ফরম্যাটটা যে ওরা মিলিমিটার ইউনিটে রেখেছে, তাহলে আমাদের কিন্তু ওটার সাথে কি হচ্ছে না, মিলে যাচ্ছে না, মিলছে না ইকুয়েশনটাকে। তো আমরা শুধু নিজেদের মতো করে গেলে হবে না, আমাদেরকে এটার সাথে মিলও রাখতে হবে। তাহলে এখানে ছিল 0.1, এখন দ্বিগুণ হয়ে গেলে কত হবে, 0.2। আমরা আর ইউনিট চেঞ্জ করব না। আচ্ছা, এখন দেখো এর পরের অংশটুকু কি হয়ে যাচ্ছে, সাইন হয়ে গেল। আচ্ছা, কম্পাঙ্ক আমাদের কত বের হয়েছিল, ফর্মুলাতে কি আছে বলো, 2 into পাই ft, তাই না? 2 pi into 200. হ্যাঁ হ্যাঁ, তাহলে কিরকম হবে বলো, এটার সাথে মিলাও তো। এইটুকুন মানে কি, 2 পাই ft না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে তুমি এই ফরম্যাটে ফেলো, তাহলে কত হয়ে যাচ্ছে, 2 পাই ইনটু কম্পাঙ্ক কত আমাদের, পরিবর্তিত কম্পাঙ্ক কত, 200 না? 200. তো এফ এর জায়গায় তুমি কত লিখবা, 200 লিখবা। ঠিক আছে সামি, একটু দেখো বাবা। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে হচ্ছে
এখান থেকে যে আমরা কম্পাঙ্ক বের করেছিলাম সেটা কত হয়েছে? 100 ছিল না? মেয়েরা বুঝতে পারতেছো? সূচনা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। বুঝতে পারছো? জি মিস। অবশ্যই। তাহলে 2 পাই ft, তাহলে 2 পাই ইনটু কত হচ্ছে? f এর জায়গায় আমরা কত লিখবো? আমাদের ছিল 100, এখন হয়ে গেল কত? 200। তাহলে 200t। আচ্ছা, তারপরে হলো মাইনাস আমরা কত লিখবো বলো? 2 pi by 0.85 into t. হ্যাঁ 2 pi by 0.85 into t. হ্যাঁ 2 পাই, তারপরে হচ্ছে 0.85 ইনটু x। আচ্ছা, এখন এখানে কি মাইনাস থাকবে নাকি প্লাস হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাচ্ছে। তাহলে মূল ইকুয়েশনটা এখন আমরা দেখি কত আসে। ম্যাম প্লাস মাইনাস ব্যাপারটা একবার বলবো। বুঝি নাই? ম্যাডাম যখন বাম দিক থেকে ডান দিকে যাবে তখন মাইনাস হবে, আর ডান দিক থেকে বাম দিকে আসলে প্লাস হবে। তখন হচ্ছে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, মূল ইকুয়েশনে আমাদের কি ছিল? এখানে 2 পাই ছিল নাকি হচ্ছে অন্য কিছু ছিল বলো? 20 পাই ছিল না আমাদের নাকি? মূল ইকুয়েশনে আমাদের কি ছিল এখানে? নাকি ম্যাম 20 পাই ছিল। 25 ছিল। আচ্ছা, ওইটাকে দেখো, আমাদের ছিল হচ্ছে মূল ইকুয়েশনে হচ্ছে 20 পাই ডিভাইডেড বাই কত ছিল? 70। 17x এরকম ছিল তো, তাই না কবি? আচ্ছা, 20 পাই ডিভাইডেড বাই 17 ইনটু x, এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করেছিলাম? টুয়াইস পাই বাই হচ্ছে ল্যামডা ইনটু x এর সাথে কম্পেয়ার করেছিলাম, জি মিস। তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটাকে এইভাবে যদি কম্পেয়ার করি এটার সাথে, তাহলে এখানে কত আসবে? এর 2 পাই আসবে। 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে, শুধু আমরা এখান থেকে এভাবে করে আমরা কি বের করেছিলাম? ল্যামডা বের করেছিলাম। আর এখন যেহেতু আমরা সরাসরি ল্যামডা প্রাইমের ইকুয়েশন দিয়ে দিচ্ছি, তাহলে আমরা এখানে 20 পাই বাই 17 কিন্তু আর লিখতে পারবো না। এটা কি ক্লিয়ার তোমরা নাকি ক্লিয়ার না? আমরা 20 পাই বাই 17 কেন লিখছি না? ম্যাডাম আরেকটা তরঙ্গের জন্য। না না না, আরেকটা তরঙ্গের জন্য না। যদি আমরা এই যে 20 পাই বাই 17 ইনটু x, এখান থেকে আমরা কি বের করেছিলাম? তরঙ্গ দৈর্ঘ্য বের করেছিলাম। সে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কত হয়েছিল? 1.7 হয়েছিল না? তো আমরা যদি সরাসরি 1.7 এর মানটা বসাই, তখন কিন্তু আমরা আর এটা লিখতে পারবো না। তো একই ভাবে আমরা যখন এখানে কি লিখবো? 0.85 লিখবো, তখন এখানে কিন্তু 20 পাই আর লিখতে পারবো না। এটুকুন কি তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? অভি বলো, অভি। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। কারণ তুমি তো এখানে আমাদের 1.7 ছিল, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল আমাদের? আগের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 ছিল। আমরা কি এখানে 1.7 লিখেছি? লিখে নাই। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের তুমি যদি অ্যাকচুয়াল ভ্যালুটা বসাও, তাহলে কিন্তু তুমি আর এখানে কি লিখতে পারবে না? 20 পাই লিখতে পারবে না। তো এখানে যেহেতু তুমি চেঞ্জ, যে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে সেটা বসাচ্ছ, তাহলে আর উপরে কি করতে পারবে না? 20 পাই লিখতে পারবে না, যেহেতু চেঞ্জ হয়ে গেছে আমাদের। এখানে তো তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করেই লিখেছে। আচ্ছা, এখন দেখো তাহলে ইকুয়েশনটা কিরকম হচ্ছে আমাদের। আর যেহেতু বাম থেকে ডানে এসছে, সরি ডান থেকে বামে আসছে, সেজন্য আমরা এখানে কি দিয়ে দিব? প্লাস দিব। আজকে তোমাদেরকে কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিব, ওইটা কিন্তু আচ্ছা ম্যাম, ডান থেকে বামে গেলে প্লাস, আর আরেকটা জানি কি? একটা হচ্ছে বাম থেকে ডান থেকে বামে আসলে প্লাস, আর বাম থেকে ডানে গেলে হলো মাইনাস। আমরা যে ইকুয়েশনটা করেছিলাম, যেমন এটা একটা ওয়েভ ইকুয়েশন, এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সামি বাবা?
এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সামি বলো? ম্যাম বাম থেকে ডানে। এটা যাচ্ছে হলো বাম থেকে ডানে। তার ইকুয়েশন আমরা কি করেছিলাম? এটাতে মাইনাস দিয়েছি। জি ম্যাম। কারণ মাইনাস কেন দিয়েছি? যেমন এখানকার যে ওয়েভটা আছে তার সমীকরণ হচ্ছে y ধরো a sin ওমেগা t। এখন এখানে যে যে কণা আছে, এই কণা আর এই কণা স্পন্দন কি একই সময় শুরু করে? এই এখানকার কণা স্পন্দন যখন শুরু করে, এই কণাটাও কি একই সময় স্পন্দন শুরু করে? আমাকে বলো তো। না জি ম্যাম, ম্যাম একই তো করবে। কিভাবে একই সময়? তুমি যদি পুকুরে ঢিল ছুড়ো তাহলে কি শেষ মাথায় সাথে সাথে কি ওই ওয়েভটা চলে যেতে পারে একই মুহূর্তে, নাকি আস্তে আস্তে যায় বলো? হ্যাঁ ম্যাম হবে না। বুঝি না। হ্যাঁ একই না, মানে এটা যখন ভাইব্রেট করে তার কিছুক্ষণ পর হচ্ছে এটা, কারণ একটা কণা যখন ভাইব্রেট করে তার শক্তিটা হচ্ছে পাশের কণায় যায়, তার শক্তিটা তার পাশের কণায় যায়, তারপরে এরকম করে করে হচ্ছে যখন তার কাছে শক্তি আসে তখনই সে ভাইব্রেট করতে পারে। আর যখন শক্তি নাই তখন তো সে কোনো ভাইব্রেশনে যাবে না। তাহলে তাকে স্পন্দন হতে হলে কি হবে? স্পন্দিত হতে হলে তার জন্য কি লাগবে? তার শক্তি লাগবে। তাহলে এই শক্তিটা তো সরাসরি এখান থেকে একদম ওই প্রান্তে চলে যাবে না। একটা ওয়েভ যখন হচ্ছে কি করবে? স্পন্দিত হবে, তার কিছুক্ষণ পরে হচ্ছে তার পাশের ওয়েভ স্পন্দিত হবে, শক্তিটা আস্তে আস্তে ট্রান্সফার হবে একজন থেকে আরেকজনে, এবং এক প্রান্ত থেকে তখন শক্তি কি হবে? আরেক প্রান্তে চলে যাচ্ছে। আমরা জানি যে হচ্ছে কি হয় না, যে তরঙ্গ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, কণা কি করে না, স্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে না, কিন্তু তরঙ্গ কি শক্তি কি হচ্ছে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এটা কিভাবে যাচ্ছে? কণার স্পন্দনের মাধ্যমে যাচ্ছে। কণার স্পন্দনের মাধ্যমে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। বুঝতে পেরেছো বাবা? তাহলে এই এখানকার কণা আর এখানকার কণা কি করবে না? একই সময় স্পন্দিত হবে না। আমরা বলেছিলাম যে এই কণাটা যখন এই কণাটা একটা ফুল স্পন্দন কমপ্লিট করে, তার সেই সময় পরে হচ্ছে এখানকার কণাটা স্পন্দিত হয়। এর কারণ কি? যে এই কণাটা যখন স্পন্দিত হয়, সে একটা টোটাল স্পন্দন যখন কমপ্লিট করে তখন তরঙ্গ কি করে? একটা টোটাল সাইকেল কমপ্লিট করে। তো তার এই যে কণাটা, তার টোটাল স্পন্দন কতটুকু? উপরে গেল, আবার মেইন ভ্যালুতে আসলো, আবার নিচে গেল, আবার এখানে আসলো। আর তরঙ্গ ফুল স্পন্দন কখন কমপ্লিট করলো? এই যে এটা এটা এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে? প্লাস হাফ ওয়েভ আর হচ্ছে মাইনাস হাফ ওয়েভ, এই দুটো মিলে একটা টোটাল তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। এর জন্য এখানে মাইনাস ব্যাপারটা থাকে, কারণ এটা আর এটার মধ্যে কি থাকবে? পথ পার্থক্য থাকবে, আবার দশা পার্থক্য থাকবে। কিন্তু যখন এই ওয়েভ কি হয়, এদিক থেকে আসে, তখন দেখা যাবে এখানকার যে কণা আছে আর এখানকার যে কণা, এটা হচ্ছে আগে স্পন্দিত হয়, এটা হচ্ছে পরে স্পন্দিত হয়। কথা বুঝতে পেরেছো? এই জন্য এই যে এইটুকু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ এই কণাটা স্পন্দনের দিক থেকে এটার চাইতে কি আছে? এগিয়ে আছে। তো এটার ইকুয়েশন যখন y a sin ওমেগা t হবে, তাহলে তার চাইতে এটা কি হবে? এটা সরণ এটা কি আছে? বেশি আছে, আর তার আগে স্পন্দন শুরু করেছে, সেজন্য এই অংশটুকু কি হয়ে যাবে? তার জন্য প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো কেন প্লাস মাইনাসের ব্যাপারটা আসে? জি ম্যাম। যখন বাম থেকে ডানে যাবে তখন এখানকার কণা স্পন্দিত হওয়ার পর এখানকার কণা স্পন্দিত হয়, তাহলে এটা থেকে সরণের দিক থেকে এটা কি আছে? পিছিয়ে আছে, এজন্য মাইনাস হয়ে যাচ্ছে। আর যখন এই যে বাম থেকে আসবে, তখন ডান থেকে আসবে, তখন এই কণা স্পন্দিত হওয়ার পরে হচ্ছে এই কণা স্পন্দিত হয়, এজন্য এখানে কি আসবে? প্লাস চলে আসবে। আচ্ছা, তোমাদের সময় শেষ হয়ে গেল। আমি হচ্ছে 33 বেজে গেছে। তো বাকিটুকুন তোমরা একটু করে নিও, আর আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আল্লাহ দেখো 25 হয়ে গেছে, ছিল কত? 32 পর্যন্ত স্টুডেন্ট। 2 মিনিট